হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকক্ষণ পরেই অনেকদিন পরে অনেক সময় কালক্ষেপণ করে আপনাদেরকে এপিসোড 2 প্রিন্সিপাল অফ সোশ্যাল মিডিয়া পোস্টিং ইন ক্যানভা এতে স্বাগতম। মূলত আসলে এই এপিসোডগুলো বা এই ক্যানভা লার্নিং প্রজেক্ট যেটা আমি আপনাদেরকে আমার চ্যানেলে বা বাইরে ডিজিটাল চ্যানেলে আপনাদেরকে চালু করেছি, এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস যে 20তম এপিসোডে শেষ করার আমার ইচ্ছা আছে। তবে এক্ষেত্রে আমি একটু ডিটেইলসে যাচ্ছি, কারণ বেসিক্যালি হয় কি সবাই ডিজাইন শেখানো খুব সহজ। ডিজাইন টুলস অ্যান্ড টেকনিকস there is a lot of মানে বুকস ম্যাটেরিয়াল আছে, আপনারা দেখে দিতে পারবেন কোনটা দিয়ে করলে কি হয়। কিন্তু মূলত ডিজাইন কনসেপচুয়াল যে ব্যাপারটা বা ডিজাইন আমি কার জন্য করবো এবং কিভাবে করবো এটা শেখার জন্য আসলে আমার একটু প্রয়াস। তবে আশা করি সাথেই থাকবে। সেকেন্ড এপিসোড বলতে আমরা প্রথম এপিসোডে প্রিন্সিপাল বলেই দিয়েছি এবং প্রিন্সিপালের সোশ্যাল মিডিয়া পোস্টিং এ করতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলো ফোকাস করতে হয় এবং এই ফোকাসের ডিটেলসগুলোকে আমরা সেকেন্ড এপিসোডে আরো ব্যাপক আকারে করার চেষ্টা করব। এক্ষেত্রে উল্লেখ্য যে আসলে এই এপিসোডটা পরেই আমরা আসলে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে একটা পোস্ট ডিজাইন করতে হয় হাতে কলমে। সেটিরও আবার 2টি পার্ট বা 3টি পার্ট করার ইচ্ছা আছে, যেহেতু একটু ডিটেলস যাওয়ার ইচ্ছা আছে। এপিসোডগুলো একটু লম্বা সময় ধরে হবে, কিন্তু লার্নিং এর প্রচেষ্টায় আসলে এই সমস্ত ক্ষুদ্র ধৈর্য বা এই সমস্ত ধৈর্যগুলো শিক্ষা একটা অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগত। কিন্তু করে সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আমরা যেটি ইম্পর্টেন্ট হিসাবে চিন্তা করছি যে প্রথম এপিসোডে আপনাদেরকে আমরা দেখিয়েছি সোশ্যাল মিডিয়া পোস্টিং কেমন কাকে বলে সোশ্যাল মিডিয়া পোস্টিং। কারণ সোশ্যাল মিডিয়া পোস্টিং এর অনেকগুলো কিছু উপকার আমাদের কাজে লাগছে। সোশ্যাল মিডিয়া পোস্টিং গুলো সাইজ অফ সোশ্যাল মিডিয়া পোস্টিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ফোকাস পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, সেই ফোকাস পয়েন্টগুলো ডিটেলস আলোচনা করেছি। সেকেন্ড এপিসোডে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন শেখার আগে ডিজাইনের প্রিন্সিপালটা শিখতে চাই, কারণ তাহলে যে কোনো প্ল্যাটফর্মে আমরা ডিজাইন করতে পারবো। সেক্ষেত্রে এই পার্টে আমরা যেটা শিখবো কম্পোনেন্ট অফ সোশ্যাল মিডিয়া পোস্টিং, যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট আমাকে জানতেই হবে। সেক্ষেত্রে হলো আকর্ষণীয় কন্টেন্ট আমরা কীভাবে কম্পোনেন্ট হিসাবে কীভাবে কাজ করতে পারি, ইনসাইট বিশ্লেষণ বা টার্গেট অডিয়েন্স হিসাবে আমরা করতে পারি। আমরা খাতা নিব এবং বা 3-4টা নোটস নিব, যাতে সেক্ষেত্রে আমরা পরবর্তী সময়ে এই ইনফরমেশনগুলো ইউজ করতে পারি। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় সোশ্যাল মিডিয়া পোস্টিং এর যদি আমরা দেখি যে কন্টেন্ট এখন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, কারণ কন্টেন্ট আপনার প্রোডাক্টকে তৈরি করছে, কন্টেন্ট আপনার প্রোডাক্টকে ইউজ করছে, কন্টেন্ট আপনার প্রোডাক্ট লাইফ সাইকেলকে ডিজাইন করছে, কোথায় যাচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেলটা, এটা মানে ফলোয়ারে যাচ্ছে নাকি এটা ক্লাইনে চলে যাচ্ছে। কন্টেন্ট আপনার স্ট্র্যাটেজিকে বলে দিচ্ছে, কন্টেন্ট আপনার কম্পিটিটরের সাথে ফাইট করছে। তো বেসিক্যালি কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কন্টেন্ট ফরম্যাট আমরা জানি অলরেডি ডিজিটাল মার্কেটিং, ব্লগ পোস্টিং, সোশ্যাল মিডিয়া পোস্ট, কিংবা আপনি ধরেন ল্যান্ডিং পেজ আছে, ওয়েবসাইটে কপি আছে, রিভিউ কপি, তারপরে আপনি যেমন ধরেন কেস স্টাডি আছে, ইবুক আছে, প্রস্তাব করে আজকাল অনেক কোম্পানি। তো সেক্ষেত্রে তো কন্টেন্ট খুবই পাওয়ারফুল হয়েছে, যেটা আপনাকে ভিডিও দিতে পারে, যেটা আপনার প্রোডাক্ট লাইফ সাইকেল প্ল্যান করতে অসুবিধা হয়। একটা ভালো কন্টেন্টের অনেক গুণ থাকে, কন্টেন্ট দিয়ে আপনি ফাইট করতে পারবেন অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটে। আমরা যেটা আলোচনা করতে চাচ্ছিলাম যে আকর্ষণীয় কন্টেন্ট আসলে কি বিষয়টা কি, যেটা সোশ্যাল মিডিয়া পোস্টিং একটা মূল কম্পোনেন্ট হিসেবে আমি চিন্তা করছি। তো সেক্ষেত্রে আকর্ষণীয় ব্যাপারটার আসলে কোনো ডেফিনেশন নেই, কোন জিনিসটা কার জন্য আকর্ষণীয়, মানে কোন ব্যাপারটা কোন কাস্টমারের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয়, এটা আসলে ডিফাইন করা খুব চাপ। তবে মার্কেটিং যেহেতু একটা থট প্রসেস আমার মতে, সেক্ষেত্রে এগুলো নিশ্চয়ই কোনো এই থট প্রসেসে নিশ্চয়ই কোনো প্রি ডিফাইন ফরমেশন বা পোস্ট ডিফাইন, মানে এটার পরে রিসার্চ করে আবার কিছু ডেফিনেশন, সেক্ষেত্রে আমরা খুব ভালো করে চিন্তা করবো যে এটা খুব আপডেটিং একটা প্রসেস
ব্যাপারটা হলো আকর্ষণীয় কন্টেন্ট দিতে হবে। আকর্ষণীয় কন্টেন্ট আপনার দিতে হবে যে মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। মানুষের দৃষ্টি, মানুষ বলতে কাস্টমার বা টার্গেট কাস্টমার, তাদের দৃষ্টি আকর্ষণ করবে বলতে মানে যদি আমরা একটু লাইক করার জন্য যদি বলি যে প্রথম বিচারে আপনার কাস্টমার বা প্রথম দেখাই যেন আপনার প্রোডাক্টের সাথে আপনার কাস্টমারের ফ্রেন্ড সেই বিষয়গুলো হলো আকর্ষণীয় content। তো এটা যেমন পোস্টে ভিউ বাড়ায় না বরং মানে এনগেজমেন্ট তৈরি করে, রিচ তৈরি করে, আপনার ক্লিক টু রেশিও তৈরি করে। মানে যেটা হলো আপনার প্রোডাক্টের এই পোস্টটা দেখতেছে আপনি যদি ইনফরমেশন দিতে থাকেন সেটা আপনার গ্র্যাজুয়ালি কাস্টমারকে আপনার একদম অ্যাকচুয়াল থেকে পটেনশিয়াল পর্যন্ত নিয়ে যাবে। অর্থাৎ আপনাকে রিবাই, স্ট্রেট রিবাই অথবা আপনার মানে র্যাপিডলি রিবাই আপনার এই ব্যাপারটা গুলো বলবো কাস্টমারের ক্ষেত্রে আপনার এই পোস্টিংগুলো ইম্পর্টেন্ট করতে পারে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যদি আমরা যদি কন্টেন্টের স্ট্যাটিস্টিক দেখি, আমরা ওয়ার্ল্ডে এখন জনসংখ্যা প্রায় 6.2% মানুষ প্রায় ইন্টারনেট ব্যবহার করছে। তাদের মধ্যে বাংলাদেশেই প্রায় 58.3% ইন্টারনেট ব্যবহার করে রয়েছে। এবং এখানে যদি আপনি কন্টেন্টকে চিন্তা করেন তাহলে কন্টেন্ট আপনার সম্ভাব্য বলতে যেটা আমি বলছি যে পটেনশিয়াল টার্গেটেড কাস্টমার বা এক্সিস্টিং টার্গেট কাস্টমারের নজর কাটতে পারবে এবং সেক্ষেত্রে এটা আস্থা অর্জন করতে পারবে, সেল বাড়াতে পারবে, আপনার কাস্টমারকে গেইন করতে পারবে, পুরনো যে উইকনেস আছে কাস্টমারে আপনার প্রোডাক্টের উইকনেস বাড়িয়ে দিতে পারে। ফর এক্সাম্পল আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সেল করেন অর্থাৎ আপনি যদি কোনো প্রিমিয়াম সেলস করেন তো সেই যে কোনো প্রিমিয়াম দিয়ে সেলস করার পিছনে আপনার যে ইনফরমেশন থাকবে, আপনার যে রেটিং ইনফরমেশন, সেই রেটিং ইনফরমেশন আপনার কাস্টমারের প্রতি আপনার বিশ্বাস, এক্সিস্টিং কাস্টমারের বিশ্বাস যেমন বাড়াবে, ইনোভেটিভ কাস্টমার কিংবা আপনার নতুন কাস্টমারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কি কাস্টমারের ক্ষেত্রে বিশ্বাস আপনাকে বাড়বে। কন্টেন্টের উদ্দেশ্যগুলো হতে পারে নিচে তুলে ধরা হলো টার্গেট কাস্টমারের ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া, অডিয়েন্স যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তার সমস্যার সমাধান করা, টার্গেট অডিয়েন্সকে নতুন নতুন কিছু শিখতে সাহায্য করা, এগুলো হলো কন্টেন্ট। এগুলো যদি এগুলো আপনি নিজেভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন। টার্গেট অডিয়েন্সকে যে কোনো ব্যাপারে অনুপ্রেরণা দেওয়া বলতে এগুলি সব কিছু ব্যাপারগুলো সুন্দর কন্টেন্টের উদ্দেশ্যটাই হলো কাস্টমারকে ধরে রাখা, সাস্টেইন করে রাখা, রিটেইন করে রাখা। আপনি কাস্টমারকে নিয়ে এই কাস্টমারের সাথে যে আপনার একটা বন্ধন তৈরি হয়েছে, আত্মীয়তা তৈরি হয়েছে, আপনাকে যেন ভুলে না যায়, হ্যাঁ, আপনাকে যেন আপনি যেন তার মাথার মধ্যে থাকেন, আপনি যেন তার মনের মধ্যে থাকেন, হ্যাঁ, যেহেতু এরকম মার্কেটিং ইজ এ থট প্রসেস বা আইডিয়া, তো সেক্ষেত্রে এই থট প্রসেসের মধ্যে থেকে যেন তার কাস্টমার ছুটে না যায় এই বিষয়গুলো একটা কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং খুবই ইম্পর্টেন্ট। টার্গেট অডিয়েন্স যদি আমরা সেট করতে কথা বলি তাহলে টার্গেট অডিয়েন্স খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথমে আপনাদেরকে আগে মার্কেট সংজ্ঞাটা দিই, তারা নন মার্কেটিং তাহলে বুঝতে পারবেন। তো ব্যাপারটা হলো সেট অফ অ্যাকচুয়াল অ্যান্ড পটেনশিয়াল বায়ারদের কম্বিনেশন এটাকে মার্কেট বলা হয়। এবং সেট অ্যাকচুয়াল তারা আর পটেনশিয়াল তারা। একটা অ্যাকচুয়ালিটির সংজ্ঞা হলো এই প্রোডাক্টটা যার বর্তমান প্রয়োজনটা সেটাই হলো কাস্টমার। আর পটেনশিয়াল তারা ভবিষ্যতে এই প্রোডাক্টের ডিমান্ড ফলো আপনি যদি সেই চিন্তা করেন সেক্ষেত্রে অ্যাকচুয়াল তারা এখন বর্তমানে যারা এটা ব্যবহার করছে লিখতেছে তারা এটা অ্যাকচুয়াল বায়ার। কিন্তু যদি আপনি চিন্তা করেন যে এই পটেনশিয়াল বায়ারটা সেক্ষেত্রে পটেনশিয়াল বায়ার মার্কেটে যে আছে সেও পটেনশিয়াল বায়ার, আর কিংবা যে এখন আস্তে আস্তে পেন্সিল দিয়ে লেখা শুরু করছে সেও কিন্তু পটেনশিয়াল বায়ার। কিংবা যে আপনার যে টাইপ অফ পেন আপনি মার্কেটে সেল করবেন তখন ডিফাইন করা হবে এই টাইপ অফ পেনের অ্যাকচুয়াল বায়ার বা পটেনশিয়াল বায়ার। সেক্ষেত্রে টার্গেট মার্কেট সেট করাটাই ইম্পর্টেন্ট। মার্কেট দেখা গেল বা মার্কেট পাওয়া গেল, এবং টার্গেট মার্কেট হলো সেই মার্কেটের ভিতরে একটা গ্রুপ যাদের কমন ক্যারেক্টারিস্টিক্স আছে এবং যেই ক্যারেক্টারিস্টিক আপনার প্রোডাক্টের মানে যে প্রোডাক্টটা আপনার ওই কমন ক্যারেক্টারিস্টিক মানুষের নিড ওয়ান ডিমান্ড পূরণ করতে পারে। সেক্ষেত্রে ফর এক্সাম্পল একটু পরে আমরা এক্সাম্পল দিচ্ছি। দেখেন যদি আমরা টার্গেট মার্কেট চিন্তা করি, আমরা যারা মুভি লাভার আছে তাদের মধ্যে সবাইকে জন্য যদি আমি একটা প্রোডাক্ট মুভি বানাতে চাই তো পুরোটাই আমার একটা টার্গেট। হ্যাঁ, যারা মুভি পছন্দ করে সবাই মোটামুটি মুভি পছন্দ করে
আমি যদি মুভিটা রোমান্টিক পিপল মুভি বানাতে চাই, অ্যাডাল্ট পিপল জন্য বানাতে চাই, তাহলে আপনি অ্যাকশন ড্রামা, অ্যাকশন পিপল যদি বানাতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা হয়ে গেল টার্গেট আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মার্কেট খেয়াল রাখতে হবে, আমাদের টার্গেট মার্কেট খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের টার্গেট অডিয়েন্স খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা পোস্ট ডিজাইন করার সময় আমাদের মেন্টালিটিটা গ্রো করবে যে অ্যাকচুয়ালি আমরা পোস্টটা কীভাবে ডিজাইন করি। একটা পোস্ট সবাই ডিজাইন করে, অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনি দেখবেন যে নাম ডাউনলোড করলে আপনি নামাতে পারবেন। ইউনিটিজম কীভাবে আসে, ইউনিটিজম আসে আমরা কীভাবে এই টার্গেট কাস্টমারগুলো ডিজাইন করবো। আমরা টার্গেট কাস্টমার আসলে দেখেন এত কথা বলার উদ্দেশ্য হলো টার্গেট কাস্টমারের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বা মার্কেটিংয়ের এত ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের ক্ষেত্রে আমরা অনেক ধরনের পোস্টার কিন্তু মার্কেটিংয়ে আসি, কিন্তু দেখা গেলো যে কোনো পোস্টার যেটা হয়ে হলো সম্পূর্ণ মার্কেটিং গ্রামারকে মেনটেন করে করা হয়, সেই পোস্টারগুলো কিন্তু আপনার প্রোডাক্টকে কমিউনিকেট করতে পারে কাস্টমারের সাথে এন্ড অফ দ্য ডে। কিন্তু দেখা হলো কিছু কিছু আছে যে আপনার এই কারো একজনকে কপি করছে, এবং যেটা হয় ইমিটেশন বাংলাদেশে বা সব পৃথিবীর সাবজেক্টে আছে ইমিটেশন একটা বড় একটা মানে অর্নামেন্ট হয়ে গেছে। এখন সেটা মার্কেটিংয়ের ক্ষেত্রে বেশি। তো সেক্ষেত্রে গ্রামার যদি মেনটেন না করা হয় তাহলে সেজন্য টার্গেট মার্কেট আমাদেরকে ডিজাইন করতে হবে। টার্গেট মার্কেট আমাদেরকে প্রসেসটা কীভাবে করতে হবে সেটা হলো আমরা মার্কেট রিসার্চ করবো। মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার যে মার্কেটটা যে সেগমেন্ট অফ কাস্টমারের জন্য আমাদের প্রোডাক্টটা ডিজাইন করবো তাদেরকে আমি রিসার্চ করবো, তাদের ডেটা নেব, তাদের সার্ভে করবো, তাদের ফিডব্যাক নেব। তাদের অনেক ধরনের টুলস পাওয়া যায় মার্কেটে, অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়, এগুলো থেকে ব্যবহার করে আমরা কাজ করবো। এগুলো আসলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু তারপর বলার উদ্দেশ্য কেন এটা আপনি প্রিন্সিপাল অফ ডিজাইনটা বুঝতে পারেন এবং অ্যাডাপ্ট দ্য মার্কেট। আপনি যে স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন সেটার সাথে আপনার রিসার্চকে অ্যাডাপ্ট করায় আপনি একটা প্ল্যানিং করতে হবে। যদি একবার করলে মনে হচ্ছে অনেক বড় একটা কাজ, এত বড় কাজ আমি এত ডিজাইন করতে গিয়ে এত বড় কাজ আমি কেন ব্যাপারগুলো সম্পর্কে একবার রিসার্চ করছি, তাহলে সেক্ষেত্রে আমাদের টার্গেট মার্কেটিংয়ের মার্কেটিং প্রসেসে স্টেপ আমরা যেমন ধরেন আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে সার্ভিসকে যদি টার্গেট মার্কেট সেট করতে চান তাহলে আপনাকে প্রথমে একটা রিসার্চ ডেভেলপ করতে হবে। এখন এই রিসার্চটা প্রাইমারি রিসার্চ হতে পারে, সেকেন্ডারি রিসার্চ হতে পারে। সাধারণত প্রাইমারি রিসার্চের টেকনিকটা অনেক হাই এবং সেকেন্ডারি রিসার্চ হলো আপনি সেকেন্ডারি ইনফরমেশন রিসার্চ জার্নাল এই রিলেটেড ইনফরমেশন থেকে রিসার্চ করতে পারেন। সেখানে আপনারা একটা আপনার যেই টার্গেট গ্রুপকে আপনি সেই এজ বা সেন্টার যেইভাবেই আপনি ভাগ করেন না কেন এই প্রোডাক্টের জন্য যারা মোস্ট এলিজিবল পারসন অর্থাৎ যারা আপনার এই প্রোডাক্টটা তাদের মার্কেটে 100% প্রোডাক্ট সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে আপনার এই বাজারে আনতে পারেন। তারপরে সেই ডেটাগুলোকে আপনি অ্যানালাইজ করবেন, তারপরে সার্ভে করবেন, ফিডব্যাকগুলোকে আপনি জেনারেট করবেন। সেই বিষয়গুলোকে নিয়ে আপনি কাজ করার পরে পরবর্তীতে আপনি এই ডেটাগুলোকে ব্যাখ্যা করবেন এবং কিছু আপনার কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন। যে স্ট্র্যাটেজি ডেভেলপের মাধ্যমে আপনার যে টার্গেট কাস্টমার টার্গেট মার্কেট করতে পারেন সেটা এটা যদি একবার আপনি কোনো প্রোডাক্টের জন্য করা চালু করে দেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী প্রোডাক্ট বা পরবর্তী টার্গেট মার্কেটটার উপরেই ডিসপ্লে করেই ডিপেন্ড করে কেমন হয়। হ্যাঁ, যদি আমরা একটা সিম্পলি আমরা চেষ্টা করি যে একটা ভালো সব মার্কেট সেগমেন্ট, তো মার্কেট সেগমেন্টের জন্য একটা হলো দ্যাট ইজ হলো এইটা খুবই অ্যাকশনেবল প্রবলেম হবে।
আসলে অ্যাকশন নিতে পারেন না। তো মহাশূন্য কোনো দ্যাট ইজ হলো কোনো ইন্ডিভিজুয়াল মহাশূন্যটাকে নিয়ে যদি আপনি কোনো দ্যাট ইজ হলো মার্কেট সেগমেন্ট করেন, তো আপনার পক্ষে সেই বাজেট নাই, আপনার পক্ষে সেই পরিমাণ মানে দ্যাট ইজ হলো সেই পরিমাণ স্ট্র্যাটেজি নাই, সেই পরিমাণ রিসোর্স নাই, তাহলে কিন্তু অ্যাকশনেবল হলো না। ডিফারেন্সিয়েবল মানে এক মার্কেট থেকে আরেক মার্কেটে সুইচ করা যায়। কেন আপনি মার্কেটটাকে সেগমেন্ট করেছেন? হ্যাঁ, এদিকে সাবস্টেন্সিয়াল হতে হবে, এদিকে অ্যাক্সেসেবল হতে হবে, হ্যাঁ, অ্যাকশনেবল হতে হবে। সরি, আপনি অ্যাক্সেসেবল এবং অ্যাকশনেবল দুটো প্রায় কাছাকাছি হলেও একটা হলো যে আপনি ওই মার্কেটে অ্যাক্সেস করার কোয়ালিটি আপনার থাকতে হবে। আপনি ওই মার্কেটে অ্যাক্সেস করতে পারবেন না এবং শুধু অ্যাক্সেস করতে পারবেন না, ওখানে অ্যাকশন নিতে পারবেন না, তাহলে হবে না। মার্কেট স্টেবল হতে হবে। আনস্টেবল মার্কেট যদি হয় তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজি আপনি প্রতিদিন স্ট্র্যাটেজি নিয়ে প্রতিদিন চেঞ্জ করবেন। আনস্টেবল মার্কেট লাইক মনে করেন আপনি শেয়ার বাজারের নাম আনস্টেবল একটা মার্কেট যদি আপনাকে সফটওয়্যার ডিজাইন করেন এবং সার্ভিস ডিজাইন করেন, তাহলে সেক্ষেত্রে পুরোটাই একটা আনস্টেবল মার্কেট। মার্কেট মেজারেবল, মার্কেটটাকে মেজার করতে হবে, মেজার করার মতো মার্কেট যদি ওই টার্গেট স্ট্র্যাটেজিকে মেজার করতে না, আপনি যদি ক্যালকুলেট করতে না পারেন, তাহলে সেটা ভালো প্রফিট টার্গেট হবে না, প্রফিটেবল। আমরা আসলে সবাই চেষ্টা করি যে কীভাবে কাজটি হবে ওই সেগমেন্টের কাস্টমারকে আসলে প্রফিটেবল। আপনি যদি একটা মাস পিপলের জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করেন এবং মার্কেটে তার হিউজ পরিমাণ কম্পিটিটর আছে, সেক্ষেত্রে সেটা কেমন হবে? এগুলো আসলে শুধু মূলত মার্কেট ডিজাইনের, এটা আপনার কাজ না, এটা মার্কেটারের কাজ। কিন্তু যেহেতু আপনি পোস্ট ডিজাইন করবেন, আপনি একটা পোস্ট ডিজাইন করার ক্ষেত্রে আপনার যে আপনার মাথায় রাখতে হবে, আপনার কনফিগারেশন ফ্যাক্টরগুলো বলতে মার্কেটের সাথে আপনার কথা। আমাদের দেশে হয় কি যে তিনি ডিজাইনার, তিনি কখনোই মার্কেটার না, হ্যাঁ, তিনি জাস্ট ডিজাইন করেন। তা আমি আসলে এই কোর্সের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে আমি কখনোই বোঝাতে চাচ্ছি না যে একটা লোক শুধু ডিজাইনারের জন্য ডিজাইনিং শেখার জন্য আমরা তো পাচ্ছি। সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদেরকে, মার্কেটের সাথে মার্কেটিংয়ের সাথে আপনার ডিজাইনিংয়ের যে কন্ট্যাক্টটা রয়েছে, যে কমিউনিকেশনটা রয়েছে, যে রিলেশনশিপটা রয়েছে, সেটা কেমন এবং সেটা কেমনভাবে আরও উন্নতভাবে কাজ করা যায়, সেটা আমরা মার্কেটিং এমন একটা সাবজেক্ট বা এমন একটা টপিক রয়েছে আসলে আমরা সবাই থেকে সহজ লক্ষ্য বা সাপোজ আপনি একটা আর্টিকেল করলেন, তাহলে আপনি মার্কেটিং মানে আপনাকে এখানে কনসেন্ট্রেশন সারাউন্ডিং মাইন্ড ইঞ্জিনিয়ারিং বলবো আমি। তো আমরা কিছু এক্সাম্পল ডেভেলপ করতে পরে দেখবো। আমরা যদি সামনে আগে আমরা যেগুলো দেখবো, এগুলো মূলত যে এক্সাম্পলগুলো আছে ওগুলো তারা কি করেছে, আমরা একটা নির্দিষ্ট অর্গানিক প্রোডাক্ট নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবো। আমাদের দেশে প্রচুর অর্গানিক প্রোডাক্টের অন্টারপ্রেনার রয়েছে, আমরা তাদেরকে তারা কীভাবে ডিজাইন করছে, তাদের ওই ডিজাইনগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো টার্গেট অডিয়েন্স সেট করতে গেলে, আপনি আপনার টার্গেট অডিয়েন্স সেট করতে গেলে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যাদের জন্য আপনি কন্টেন্ট দিচ্ছেন তাদের রেঞ্জ করতে হবে, বয়সের রেঞ্জ, তাদের এজ রেঞ্জ, প্রত্যেকটা এজ গ্রুপে বাংলাদেশে আমাদের খুব একটা সম্ভাবনা আমাদের মার্কেট করতে আমার যেটা মনে হয় যে প্রপারলি বাংলাদেশকে যদি আমরা ভালো মার্কেটিং আওতায় আনতে পারি, ভালো মার্কেট আওতায় আনতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের টার্গেট কাস্টমার ভেরি ইজি। বিকজ বাংলাদেশের মানুষগুলো এই জিনিসগুলো ক্যারেক্টারিস্টিকগুলো ভেরি কম আছে। অন্যান্য দেশের তুলনায় যেগুলো জিপিএস আছে তার জন্য সাপোজ কিন্তু আশেপাশে যদি মানে আমিষ যদি বা প্রাণীজ আমিষ নিয়ে যদি কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করা, সেক্ষেত্রে এই হিসাবে ধর্ম চলে আসে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে ম্যাক্সিমাম পিপল মুসলিম হওয়ার কারণে আপনি এবং তাদের ট্রেনটা আপনার সেম, তাদের এইজ রেঞ্জের প্রত্যেকটা এইজ রেঞ্জের ক্যারেক্টারিস্টিক সেম, কিন্তু হ্যাঁ ডিফারেন্সিয়েশন অবশ্যই আছে। ট্রেন শহরের এইজ গ্রুপ, গ্রামের এইজ গ্রুপ, আরও নিচ লেভেলে গেলে আপনার
মফস্বল এরিয়ার এজ গ্রুপ, শহরের এজ গ্রুপ, এজ গ্রুপ অথবা কিংবা গ্রামের যে এজ গ্রুপ আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কন্টেন্ট অডিয়েন্সের ক্ষেত্রে ডিফারেন্সিয়েট করা বাংলাদেশে খুব ইজি। বাংলাদেশের মানুষ ঘুরতে লোকে এক সময়, ঘুমায় আর এক সময়। বাংলাদেশের মানুষের উৎসবগুলো প্রায় সেম ক্যারেক্টারিস্টিক্স এবং যেটা অন্য পৃথিবীর অনেক বাংলা দেখুন ইন্ডিয়াতে আপনার একটা প্রোডাক্ট যদি ডিজাইন করতে হয় এবং সেই প্রোডাক্টের যদি টার্গেট অডিয়েন্স সেট করতে হয় তাদেরকে কিন্তু রিজিওনাল আসপেক্টে বা ন্যাশনাল আসপেক্টে হাজারো রকমের ডিফারেন্সিয়েট মানে স্ট্র্যাটেজি নিতে হয়, হাজারো রকমের টার্গেট অডিয়েন্স সেট করতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশে প্রচুর প্রোডাক্ট, বাংলাদেশে যদি আপনি মনে করেন সিম্পল আমি যদি অর্গানিক প্রোডাক্ট নিতে চাই, অর্গানিক প্রোডাক্টের দেখাবো, তো সেই প্রোডাক্ট রেঞ্জ যদি চাই আমি যদি সেই বিষয়ে একটা কনসেপ্ট বানাতে চাই তাহলে সবচেয়ে ইজি হবে যে আমি আগে প্রবলেম এই প্রোডাক্টটার ক্ষেত্রে প্রবলেম ইউএসপিটা সেলিং পয়েন্ট আমার কাস্টমারের ইউজ আপনি দেখবেন যে সাপোজ যে প্লাস্টিকের জন্য যদি মানে ওষুধ বা এই ধরনের অর্গানিক মেডিসিনের যদি কথা আলোচনা করা হয় একসাথে 12-13টা ইউএসপি দিয়েছে, কিন্তু মূলত এটা আসলে ইউএসপি না, এগুলো হলো ফিচার্স। আপনি ওই প্রোডাক্টের ফিচার্স কিরকম রয়েছে, আপনি যদি একটা পোস্টারের মধ্যে 14টা-15টা ফিচার্স দেখেন কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের এত সময় লাগে যে ওই প্রোডাক্টের ফিচারগুলো ওখান থেকে মুক্ত করে তারপর আপনার প্রোডাক্ট টাইম। ঠিক আছে, এই প্রোডাক্টটার আপনার সাপোজ ওই প্রোডাক্ট সম্পর্কে মানুষের বিলিভনেস আনতে খবর হয়ে যাবে। ঠিক আছে, সেই জায়গায় আপনি ওই প্রোডাক্টটাকে যদি ওই বিলিভটাকে ডেভেলপ করার চেষ্টা করেন ওই প্রোডাক্টের অর্থাৎ অর্জুন গাছ যদি অর্জুন গাছের গুঁড়া মানে গুঁড়া যদি আপনি চেষ্টা করেন যদি আপনার ইমিউনি সিস্টেমকে ভালো ওয়ান একটা ইলেকট্রিসিটি মনে রাখে বা আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান। তো গ্যাস্ট্রিকের সমস্যা নাই বাংলাদেশে এরকম পাবলিক পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেটা হবে তার মাথায় যদি টার্গেট চলে আসবে এখানে একটা টার্গেট যদি পায় গ্যাস্ট্রিকের সমস্যা আমার এবং এরকম সাইড এফেক্ট, এই যে সাইড এফেক্ট সাইড এফেক্ট এই বিষয়গুলো এখন বেশি বেশি বাংলায় আপনার শেখাতে পারে না। আপনার টার্গেট অডিয়েন্স এই জিনিসটাকে জানে, তারা চাচ্ছে যে আমার সাইড এফেক্ট কিভাবে আমার গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ফেলতে পারি প্রাকৃতিক উপায়, এই বিষয়গুলোকে রেখে আপনি যখন কন্টেন্টটা বানাবেন তখন সেক্ষেত্রে আপনি কন্টেন্টটা কাজ করতে পারেন। সেক্ষেত্রে একটি ছেলে একটি মেয়ে অনেক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেল ছেলেদেরকে কানেক্ট করতে হয়, আরও অনেক জেন্ডার বেসিস প্রোডাক্টগুলো নিশ্চয়ই আপনি যখন কন্ট্রাসেপটিভ মেডিসিনগুলি যেগুলো আপনি সেল করেন, অর্গানিক প্রোডাক্টের ক্ষেত্রে যদি আপনি কোনো স্টিমুলাস প্রোডাক্ট সেল করেন অর্থাৎ আপনার এনার্জি স্টিমুলাস প্রোডাক্ট সেল করেন, আপনি সবার আগে টার্গেট করবেন ছেলেদের। পিপল আর ভেরি অ্যাংশিয়াস, মানুষ এত ধরো এই বিষয়টা এত বেশি উত্তেজিত সে কিন্তু সে প্রোডাক্টগুলো সার্চ করে এবং তার সার্চ বারে যে একটা প্রোডাক্টগুলো কিন্তু এটা যে একটা প্রবলেম, যেটা একটা সলিউশন, পবিত্র সমস্যা, এই পবিত্র সমাধান পবিত্রভাবে করা যায়, প্রাকৃতিকভাবে করা যায়, তাহলে সেদিকে আপনি সেই জিনিসটাকে আপনি জেনারেট করতে পারেন, আপনার কন্টেন্টকে জেনারেট করতে পারেন, তাহলে সেটাকে মানুষের বিজনেস নাই সেটা একটু একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশনটা আপনি যে আলাদা রাখছে এই সমস্যার সমাধান। যেমন ধরেন আপনার ন্যাচারাল প্রোডাক্ট আছে, ন্যাচারাল এই ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, এই কথাগুলোই আপনি কন্টেন্টের আকারে দিচ্ছেন। আর কন্টেন্ট আপনার কন্টেন্টের বিষয়ে মানে এটা হলো আপনি কী ধারণা ভাবতে পারেন আপনার কন্টেন্টের ব্যাপারে, কন্টেন্ট করে অডিয়েন্সের কতটুকু জানার সম্ভাবনা রয়েছে সেদিকেও নজর রাখতে হবে। আপনি যতটুকু আপনি ইনফরমেশন দিবেন সেটা হচ্ছে আপনি আপনার ইউএসপি জানেন, এখন আপনি আপনার ইউএসপি ডিজাইন করে ইমিউন সিস্টেম ডেভেলপ বা আপনার টেস্টোস্টেরন যে হরমোনটা আছে আপনার ওই হরমোনটা ডেভেলপ করে, তাহলে ব্যাপারটা কি হলো এই হরমোন সম্পর্কে তো আপনার অডিয়েন্স জানেই না। তো বেসিক্যালি আপনি ওনাদেরকে আরও এডুকেট করতে গেলে বিষয়গুলো
নলেজের সাথে আপনার কনটেন্টের যে ইউএসপিটা আছে সেটা কানেক্ট করেছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এনিওয়ে আমরা এগুলো আস্তে আস্তে আরো বিষয় আমরা যখন ডিজাইন করতে যাবো তখন আরো বিষয় চর্চা করবো, তখন আপনারা আরো জানতে পারবেন। আপনার একটা বিষয় সবসময় ইম্পর্টেন্ট হলো যে আমি কন্টেন্ট এডিট করি, এটা ভিতরে আমার পোস্টের ভিতরে আমি মূল্য সংযোজন করবো কিনা। খুব সহজ ভাষায় যদি বলি না, মূল্য সংযোজন আপনার যদি মনে হয় যে আপনার এই প্রোডাক্টটা এখন মোটামুটি সেলিং পয়েন্টে আছে, অর্থাৎ আপনার এই প্রোডাক্ট নিয়মিত সেল তাহলে সেক্ষেত্রে বা স্ট্রেটলি রিভাইভ মানে স্ট্রেটলি রিভাইভ হলে আপনার টার্গেট গ্রুপ এটাকে প্রোডাক্টটাকে নিয়মিত করতে, তাহলে সেক্ষেত্রে আপনি মূল্য সংযোজন আপনি করতে পারেন। কারণ তার সাথে সে এডুকেটেড আছে, আপনি সমাজ সাইটগুলো থেকে পোস্টারগুলো হয় সেগুলোকে আপনি মূল্য সংযোজন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাস্টমার এই প্রোডাক্টটা 100% ইউনিক মানে সেলিং সাকসেসফুল হতে হবে। অর্থাৎ আপনার ডেলি এখানে আপনার ব্রেক ইভেন পয়েন্টের থেকেও অর্থাৎ আপনার যে পরিমাণ আপনি ইনভেস্ট করেছেন তার থেকে প্রফিটেবিলিটি অনেক হাই হবে। তো সেই ক্ষেত্রে এই প্রফিটেবিলিটি যদি এনশিওর করে আপনি প্রোডাক্টের প্রাইস দিতে পারেন। তবে একটু উল্লেখ্য যেমন ধরেন আপনাকে বললাম রিজনেবল বেসিসে আপনার প্রাইসের মানে কন্টেন্টের ডিফারেন্সিয়েশন আছে। এখন আপনি যেমন ধরেন যদি গ্রামে গঞ্জে একটা মানুষকে প্রোডাক্টের প্রাইস দিয়ে আপনি টার্গেট লোকেশন দিলেন যে আপনার বাংলাদেশের রুরাল গ্রাম সরি ফর দ্যাট মানে এডুকেশনাল পারপাসে দিয়ে করতে, তো সেক্ষেত্রে গ্রামের যে জিনিসটা হবে যে মানুষের প্রথম ক্ষতি করবে জিনিসটা একটা দাম বেশি, সেটা হলো দাম যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেদিকে আর বেশি করে হারাবে না। কিন্তু মূল্য সংযোজন আপনার টার্গেট গ্রুপকে হয়তো আপনি ডিসলাইক করে দিতে পারেন। আবার এক্ষেত্রে যেমন ধরেন যদি আপনি খুব আপার ক্লাসে যান তারা কিন্তু সবার আগে চিন্তা করে দাম বেশি হলে প্রোডাক্ট আসলে ভালো, কম দামে এই প্রোডাক্ট কমায় সেটা তো আসলে ওই প্রোডাক্ট না। হ্যাঁ, তো সেক্ষেত্রে মূল্য সংযোজন ব্যাপারটা প্রাইসের কোয়ান্টিটিটা কোয়ান্টিটিটা আপনার লেভেলে করে দিতে পারেন কিংবা আপনার পোস্টারে বলে দিতে পারেন, সেটাই কিন্তু করে দিতে পারেন। মূল্য সংযোজন ব্যাপারটা খুবই সেন্সিটিভ। এই ব্যাপারটা আপনার টার্গেট গ্রুপের ক্যারেক্টারিস্টিক্সের সাথে যায়, আপনি টার্গেট গ্রুপ টার্গেট লোকেশনের ক্যারেক্টারিস্টিক্সের করতে চান, সেইখানে আপনি এই জিনিসটাকে অ্যাড করতে পারেন। তবে মেসেজ শুড বি ভেরি মানে আপনার খুবই স্পেসিফিক হতে হবে। আপনার ইনফরমেশন যদি মানে শর্ট না হয় এবং আপনার সরল না হয়, স্পষ্ট না হয়, সেক্ষেত্রে মানুষ বিষয়টা বুঝতে পারবে না। মানুষ বলতে টার্গেট গ্রুপটা বলেছে, আপনার টিভি বুঝতে পারবে না। আপনার টার্গেট গ্রুপ যদি এটা না বুঝে, টার্গেট কাস্টমার যদি এটা না বুঝে, টার্গেট পিপল অডিয়েন্স যদি না বুঝে, তাহলে সেক্ষেত্রে এই মেসেজের মূল্য না। আমাদেরকে যদি আমি খুব স্মরণ করছি মানুষটাকে যিনি আমাকে কমিউনিকেশনের কিছু বিষয় শিখিয়েছেন, তো ওই আমাকে একদিন স্যার আমাকে শিখিয়েছেন, তিনি বললেন যে কমিউনিকেশনের অবজেক্টিভ। তো আমি বললাম যে কমিউনিকেশনের অবজেক্টিভ অনেকগুলো পয়েন্ট বললাম। তো এই ধরনের কমিউনিকেশন অবজেক্টিভ মানুষকে পৌঁছানো, মানুষকে আমার মেসেজ দেওয়া, মিডিয়া রিসিভার আছে যে আমার তাকে মেসেজ দিয়ে দেওয়া, এটা কমিউনিকেশন। কি বলছে না কমিউনিকেশন অবজেক্টিভ হলো সিম্পল মিস্টেক। আপনি যদি সিম্পল মিস্টেক না রাখেন তাহলে সেক্ষেত্রে এই আপনার মেসেজের যে আপনার যে কন্টেন্টটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের যে ইনফরমেশনটা হবে সেই ইনফরমেশনটা মানুষের বোধগম্যতা একটা, এক্ষেত্রে আপনি খুব মানে দ্রুত স্ক্রল করে সেদের জায়গায় অনুসরণ করতে জিনিস খুব মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়াতে যে ট্রাফিক থাকে সো বিজি টু আপনার সো বিজি আঙুলি বিষয় আপনার প্রোডাক্টের মানে জয় করা যাবে। আপনার স্কোরিং, আপনার কমেন্টসে, তাদের কমেন্টসের মানে মাধ্যমে আপনার জয় করা যাবে। সুতরাং বিষয়টা খুবই সেন্সিটিভ। আপনি এমন মেসেজ দিলেন যে মেসেজটা অনেক বড় হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, সেটাও শুনবে না। আবার আপনি এমন মেসেজ দিলেন ভেরি সিম্পল শর্ট একটা ওয়ার্ডে দিয়ে দিলেন, সেটাও আপনি আপনার দিলেন। এক্ষেত্রে টার্গেট গ্রুপের যে ধরনের সংক্ষিপ্ত মেসেজ আপনার নেয় সেটাকে প্রথমে আপনাকে আপনার
অ্যানালাইসিস যত মজবুত হবে আপনার পোস্ট ডেভেলপমেন্ট তত ভালো হবে। পোস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যানালাইসিস ডিজাইন ইম্পর্টেন্ট না। আপনার অবশ্যই তার অ্যানালাইসিস করতে হবে। একটা দেখুন দেখেন একটা পোস্ট সে মানে দ্যাট ইজ হলো টাইম ব্যাপারটা টাইম ব্যাপারটা টোন স্টাইল সমস্ত সেটা আপনি কি আপনার ব্র্যান্ডে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা পোস্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা যদিও অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাজ না, কিন্তু আপনি খেয়াল রাখবেন আপনার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো টোন। আপনি পোস্টের টোন আর স্টাইলে যদি পরিবর্তন আসতে পারেন, কেউ কেউ দেখবেন যে ব্র্যান্ড কমিউনিকেশন তারা নির্দিষ্ট ফন্ট ইউজ করে, তারা নির্দিষ্ট কালার টোন ইউজ করে। আপনি ব্র্যান্ড কমিউনিকেশন নাম্বার ব্র্যান্ড কমিউনিকেশন তো উনারা দেখলাম যে ব্র্যান্ড কমিউনিকেশন বাংলাদেশে সময় হয় কি বাংলাদেশে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ব্র্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানুষ মনে করে যে মানে সিম্পলি আমি কি কালারটা স্টাইল হিসেবে নিলাম। দেখেন ব্র্যান্ডের সাথে শিল্প আছে, ব্র্যান্ডের সাথে এডুকেশন আছে, ব্র্যান্ডের সাথে আপনার পড়াশোনা আছে, ব্র্যান্ডের সাথে আপনার মাইন্ড ইঞ্জিনিয়ারিং আছে, ব্র্যান্ডের সাথে অন্য সারাউন্ডিং ফিলোসফিক্যাল নলেজ আছে। সেক্ষেত্রে শুধুমাত্র আপনি ছবি আঁকতে পারেন, আপনি কালার বুঝবেন, তার মানে আপনি ব্র্যান্ড বুঝবেন ব্যাপারটা এরকম নয়। ব্র্যান্ড বুঝতে গেলে আপনাকে এই সমস্ত গণ্ডির বাহিরেও আরো ধরনের গণ্ডি বাংলাদেশে অনেক ব্র্যান্ড ডেভেলপার আছে, তাদেরকে আপনারা স্ক্রিনে দেখেন, ঠিক আছে, তারা অনেক ভালো ব্র্যান্ড আছে। তো এই ব্র্যান্ডের যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম যে এখানে আপনার টোন, আপনার টোনটা কেমন, টোন বলতে আপনার কালার, হ্যাঁ আপনার স্টাইল, হ্যাঁ এগুলো সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে টোন অনেক ইউনিক থাকে। লাইক মনে করেন যে আমরা যদি ভালোভাবে সবসময় বলি যে রাধুনি স্কয়ার, হ্যাঁ এদের দেখবেন যে পোস্টিং টোনগুলো প্রায় সেম, ব্রেক ড্যান্স এদের মানে ব্র্যান্ডিংগুলো সেম, অর্থাৎ টোনগুলো সেম। এই টোনটা এই ইউনিক ক্যারেক্টারিস্টিক্স তৈরি করে মানুষের মনে। মানুষ সিম্পলি কালারটা দেখে বুঝতে পারে যে এই জিনিসটা বা ফন্টটা দেখতে পারে এই জিনিসটা ওই জায়গা থেকে কপি করেছে। সো বেসিক্যালি এই বিষয়টা এবং একটা নিয়মিত একটা কাস্টমারের মনে তার ইভোক সেটে তার স্ট্যাটাসে একটা মাইন্ডে একটা বিলিভ তৈরি করে। এই বিলিভনেসটা সে পরবর্তী সময় গোছায় রাখবে। এটা সে শুধুমাত্র দেখিয়ে দেবে। আপনি সিম্পলি আপনার আমি বলবো না ডিফারেন্টলি অ্যাবল পিপল, অর্থাৎ যারা ঘুরতে লেখেন তাদের সমস্যা, তাদের চোখে প্রবলেম আছে, জন্ম থেকে তাদের জন্ম থেকে অন্তঃস্থিতি তারা ডিফারেন্টলি আছে, অন্যদিকে এমন একটি তারা কিন্তু মানুষের বন্ধ বলতে পারে তো তো এই জিনিসগুলো তারা কিন্তু জায়গায় গিয়ে বলতে পারে এই জায়গাতে মানে এই জায়গায় এবং তাদের প্রাণের প্রখরতা, তাদের বন্ধ নিয়ে আইডেন্টিটি ক্রিয়েট করাটা প্রখরতা অনেক অনেক বেশি। তো বেসিক্যালি যেটা হলো ব্যাপারটা এরকম, একটা কাস্টমার যদি স্ক্রোলিংও করে যায়, স্ক্রোলিংও করতে গেলে অটোমেটিকলি তার ফিঙ্গার ওই জায়গায় আসতে যাবে। যদি আপনি ইউনিটিগুলো তৈরি করতে পারেন, পোস্টের টোন স্টাইল এগুলো যদি নিয়মিত নেন, আপনাকে পোস্ট দিলেন 2 বছর পরে তাদের হ্যাঁ এই ধরনের রিকমেন্ডেশন যদি আপনি ডিজাইনের কাছে তাহলে সে কিন্তু আপনাকে মূল্যায়ন করার চেষ্টা করবে না, সে শুধু ডিজাইনার না, কিন্তু মার্কেটার হবে। তো ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে জানানো যাবে যেগুলো আসলে আপনাদের রেসপন্সের উপর আশা হয়, শুধুমাত্র অন্ধকারে ক্লিক করা। আমরা আসছি পরবর্তী সময়ে কল টু অ্যাকশন বলতে আমরা যেটা শিখি সেটা হলো আপনি সব কিছু করলেন, কাস্টমার আপনার ব্যাপারটা কেমন হয়ে গেল, ব্যাপারটা ওই জায়গায় আপনার কাছে আপনার যারা সার্ভিস দিবে আপনার টার্গেট দিয়ে যেন আপনাকে পরবর্তী সময় দিনটা ক্লোজ করে, অর্থাৎ আপনাকে খুঁজে পায় সেটা দিতে পারে। আপনি তাকে ওই
ওই পর্যন্ত কনভার্ট করে নেওয়াটাই হলো এখানে কনভার্ট করে এডিট করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া কিংবা আপনার পারচেজ প্যানেলে নিয়ে যাওয়া কিংবা আপনার ওই প্রোডাক্টকে কার্ডে অ্যাড করা কিংবা সাবস্ক্রাইব করা প্রত্যেকটা বিষয়ে কনভার্ট এই ইনফরমেশনটা অবশ্যই একটা বিরাট বড় হেডিং দিলে সুন্দর একটা ছবি দিলে কিন্তু আপনার এই প্রোডাক্টটা প্রত্যেক কিনবে কোথা থেকে কিনবে কার সাথে যোগাযোগ করবে ওইটা ওই পোস্টারের সাথে ওই পোস্টারের সাথে কোনো কমিউনিকেট করে তার বিপরীতে আপনার ডিটেল ডেসক্রিপশন করে গল্প করে ঘুমানোর মতো ভিডিও করার মতো অপশন ওই প্রোডাক্টে নাও থাকতে পারে। হ্যাঁ থাকতে পারে কিছু কিছু প্রোডাক্ট আছে খুব ইম্পর্টেন্ট আপনি মরে যাবেন ওই প্রোডাক্ট না ব্যাপারটা এরকম যদি এরকম তখন সেক্ষেত্রে সে ডিটেলস করবে ডেসক্রিপশন করবে আপনাকে নিয়ে আরও সার্চ করবে হ্যাঁ ওই পর্যন্ত যাইতে গেলে তো আপনাকে আগে আপনার পোস্টটাকে ওইভাবে ডিজাইন করে কল টু অ্যাকশন যেটা আমি বুঝেছি কল টু অ্যাকশন আপনাকে সেরকম একটা ব্যাপার ক্লোজিংটা দিই এই ব্যাপারগুলোকে যদি আপনারা আরও ডিসক্রিপটিভ ব্যাপারে জানতে চান তাহলে আমরা আপনাকে আরও বিষয়গুলো জানাবো দেখুন কল টু অ্যাকশনগুলো ডাউনলোড করা শেয়ার করা লার্ন মোর ওয়াচ আর ভিডিও টাকা সাবস্ক্রাইব ক্লিক শেয়ার পারচেজ নাও সেল নাও এই যে আপনি শেষ পর্যন্ত দিয়ে এসে যেখানে বান্দা আপনাকে টাকা দিয়ে যাবে হ্যাঁ আপনার ভ্যালু ফরওয়ার্ড করবে আপনার প্রোডাক্টটা পারচেজ করবে বিনিময় হবে এত কিছু দেখে কিন্তু সিপিএতে যারা আছে সিপিএ যারা না থাকে হবে সেটা হলো আপনি প্রোডাক্টটা খুঁজে পাবেন না কারণ কাস্টমারের ওই সম্প্রতি ওই সময়টা ডিসিশন নেওয়ার ব্যাপারটা তার ডিমান্ডের অনুসারে আপনার পকেটের টাকা অনুসারে হ্যাঁ পকেটের টাকা অনুসারে আপনার এই কনভার্সনটা ওই সময়টাই আপনি ওই সময় 7টা 8টা ধরনের অ্যাকশন ক্রিয়েট করার পরে কাস্টমার নগদই আপনার এত সোজা না একটা প্রোডাক্টকে পারচেস করার ডিসিশন নেওয়া যেটা কাস্টমারের মনের ভিতরে পৌঁছে দিয়ে ওই প্রোডাক্টটাকে পারচেস পর্যন্ত নিয়ে গেলে একটা সেলস পার্সন কত পরিশ্রম করতে হয় সেলস করা কেন সেলস করার পরে মানুষের মনে এত আনন্দ হয় তার কি কথাই বলে ওই 10 সেকেন্ড 15 সেকেন্ড যখন আপনার ক্লিক নাও বা পে নাও বা পারচেজ 1-2 টাকা বা আপনার বাই নাও এই সমস্ত বাটন বা অর্ডার নাও এই সমস্ত বাটনে যখন সে ক্লিক করে তখন সে 7 থেকে 8 ধরনের ডিসিশন নেয় 7 থেকে 8 ধরনের মেকানিজম আছে এইগুলো থাকতে হবে মূলত আমরা যেটা বুঝতে পারছি যে পোস্টের মধ্যে অবশ্যই আপনার সিপি আছে কমিশন থাকতে হবে ইভেন আপনার কল সেন্টারের নাম্বারটা আপনার কাস্টমার কেয়ারের নাম্বারটাও যদি সেখানে এতক্ষণ তো গুণাগুণ মূল বিষয়টাই হলো যেমন ধরেন আপনাকে যদি লাইভ করার জন্য ব্যাপারটা এরকম বলছি তা না সাপোজ তো আপনি অনেক কিছু বিড়ালটা যদি না থাকে না পারেন তাহলে ব্যাপারটা কোন জায়গায় জায়গায় বিড়াল মারা এসেছে সেই বিড়াল মারা থেকে আপনারা যেন আপনারা অবশ্যই একটা রাখবেন সেটাই তো আমরা যদি এক্সাম্পলগুলো একটা দেখতে আসি তাহলে সেক্ষেত্রে আরো ক্লিয়ার হবে ধরেন আমরা সকলে একটা অর্গানিক প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি মূলত অর্গানিক প্রোডাক্টগুলো করতে জিনিসটা ধরে আছে যে এইটা একটা নাইট্রেট বাসায় থেকে নাইট্রেট কোল পেয়েছিল ইউএসপিটা কি করছে আপনি দেখেন এখানে সে লোগোটা দিয়েছে এখানে সে সাইকেলের পাতার ছবি দিয়েছে এখানে প্রোডাক্টটা দিয়েছে প্রোডাক্টটা মনে হচ্ছে ন্যাচারালি ভ্যালু আছে হ্যাঁ এবং একটা আবার দেখেন কত কোথায় পাওয়া যাবে পরে ঠিক আছে সেই ক্ষেত্রে যেখানে যাবে এখানে যাবে ফুটবল লাইট এখানে এখানে যেটা হলো উপকারিতা এখানে পুরো আপনার প্রোডাক্টের অ্যাওয়ারনেস তৈরি সেগুলো এতগুলো সে যদি শুধু প্রোডাক্টের পোস্ট দিত তাহলে সেটাকে ছবি দিয়ে একটা দিয়েছে কিন্তু এখানে হচ্ছে নারকেল তেলের সাধারণত প্রোডাক্টে ইনফরমেশনগুলো নারকেল তেলের উপকারিতা প্রোডাক্টের যে আমরা বললাম সচেতনতা বৃদ্ধি সেই সচেতনতা বৃদ্ধি তো
অ্যাসিডিটিকে সারাতে প্রতিরোধে কার্যকারী, হ্যাঁ, যে ইম্পর্টেন্টগুলো ওজন কমাতে সাহায্য করে থাকে, স্বাস্থ্য উন্নত করে, চুলের যত্নে উপকারী, ইমিউন সিস্টেম শক্তিশালী করে, দাঁত ও হাড় ও দাঁতের জন্য উপকারী, ডিহাইড্রেশন রোধ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, এই ইনফরমেশন আবার দেখেন এই যে প্রোডাক্ট, এখানে দেখেন এই প্রোডাক্টের ছবি দিয়েছে, প্রোডাক্টের ছবি দেওয়ার পরে সেখানে ডায়াবেটিসটা মাত্র 7 থেকে 15 দিনে ডায়াবেটিস, এই ইউএসপি ইনফরমেশনটা দিয়েছে আপনাকে, এখানে একটা কল তার প্রাইমারি কমিউনিকেশন। তো জিনিসটা দেখেন প্রত্যেকটা পোস্টে কিন্তু ইউনিক একটা টোন আছে, খেয়াল করে দেখেন একটা অর্গানিক টোন আছে, অর্গানিক মানে ব্যাপার সেপার, প্রাকৃতিক ব্যাপার সেপার একটা টোন আছে। টোনটা আসলে আপনাকে শিখতে গেলে হাইলাইট করা, টোন আপনি যত সুন্দরভাবে টোন ডিজাইন করবেন তাদের কমিউনিকেশনগুলো যখন আপনি শিখতে পারবেন, এই প্রোডাক্টটা ভিতরে কেমন প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কেমন, এই প্রোডাক্টের প্রাকৃতিক রোধ করবে, এই ধরনের একটা এলিমেন্টস কি হবে তার শ্যাডো এলিমেন্টস, সে একটা ইনফরমেশন কমবে বা মরিঙ্গা পাউডার, এই যে মরিঙ্গা পাউডারটা দিতে পারে এই খাবার এই জায়গায় শিখিয়ে বা গল্পের মাধ্যমে করতে পারবে। একইভাবে সরিষার তেলের ব্যাপারটাও দেখেন, শীতকালে হাড় ভাঙা শীতকালে আপনার শরীরটা শীতকালে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে থাকছে, অনেকের শীতের সমস্যা, অনেকে শীতকালে কোল্ড হয়, সরি অ্যালার্জি হয়, আরও অনেক কিছু আছে। সেক্ষেত্রে সেই ইনফরমেশনটাকে খুব সুন্দরভাবে প্রকাশ করে থাকে। ঠিক আছে, টোনগুলো কিন্তু প্রাকৃতিক। আই ওয়ান্ট টু সে দ্যাট টোন ইজ ইম্পর্টেন্ট। তার জন্য তার মানে যে ন্যাচারাল প্রোডাক্ট খাবে না, অর্গানিক প্রোডাক্ট খাবে না, সে তো আপনার অর্গানিক প্রোডাক্ট সার্চ করবে না। তাহলে অর্গানিক প্রোডাক্ট সার্চ করতে গেলে অবশ্যই অর্গানিক প্রোডাক্টের বিষয়গুলো মাথায়, টোনটা মাথায় আনতে হবে। দ্যাট ইজ অর্গানিক ফিজম আছে, এই ফিজম পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি বড় বিল্ডিং, পাহাড়, এই সমস্ত কিংবা যদি প্রত্যাচারের মতো হয়, যদি ইনফরমেশন যদি সত্যিকারের দুজন নায়কের ছবি দিয়ে দিত, অনেক খান এভাবে ছবি দিয়ে, তাহলে কি বলবো প্রত্যাচার দিয়ে আমরা কি করবো, তাই না? ব্যাপারটা সেক্ষেত্রে এই টোনগুলো আপনার মাথায় রাখতে হবে। জিরাগুলো রাখবেন, হ্যাঁ, যে হারিয়ে যাওয়া মানে আপনার ব্যাপারটা তারপরও দেখছি জিরাগুলোর প্রোডাক্টের ক্ষেত্রে দেখেন, প্রোডাক্টের তারা প্রোডাক্টের যে একটা হাসি, প্রোডাক্টের যে তারা ব্যাকগ্রাউন্ডে তারা ইভেন আপনি যদি দেখেন, আপনি যে আপনার জায়গায় এর আগে এই আগেরটা প্রোডাক্টের দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডে এর আগে প্রোডাক্টের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে এই যে নলেজটা কেন আসলে প্রোডাক্টের টোনের সাথে আমি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে আমি কেন সেক্ষেত্রে এই নলেজটা আমরা যখন পরবর্তী সময় ডিজাইন করবো তখন এই জিনিসগুলোকে তার গ্যাস্ট্রিকের সমস্যা হবে তার মানে গ্যাস্ট্রিকের সমস্যা কোথায় হয়, মানুষের পাখির শরীর হয়, সে কমিউনিকেট করতে পারে এইভাবে, সে কল টু অ্যাকশন বাটন, তার মানে কি তার পোস্টটা কমিউনিকেট, তার পোস্টটা দেখে সে আর ডেসক্রিপশন করা, একটা ভালো পোস্টের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো পোস্টেই সব থাকে, পোস্টের মধ্যেই সব থাকে, একটু সময় নেই আপনার ডেসক্রিপশন করা, একটা সময় নেই আপনার ভিতরে এই আপনার নলেজগুলোকে মানে মানুষ এখন কম সময় ব্যয় করে নলেজ, আমরা সবাই এটা কম সময় ব্যয় করে নলেজ আর স্কিলের গল্প সবাই চায় হলো এটা ফলাফল কনসিকুয়েন্স, সবাই পাস করতে চায়, কেউ করতে চায় না, হ্যাঁ, তো ব্যাপারটা এরকম আছে। সেই ক্ষেত্রে এই জায়গাগুলিকে আমরা আমাদের মানুষের কম সময়ে বেশি জানতে পারি, মরিচের করে ব্যাকগ্রাউন্ড কালার মরিচ, তাহলে সেক্ষেত্রে মরিচের ব্যাপারটা আকর্ষণীয় ব্যাপারটাকে আমরা ফিল করতে পারি। প্রায় পিঙ্ক সল্টের কালার যেরকম ব্যাকগ্রাউন্ড স্বাস্থ্য সুরক্ষার পিঙ্ক সল্ট মোটামুটি এগুলো মানে মূলত ব্যাপারগুলোই হলো আপনি যদি সব
প্রিন্সিপালগুলোর সাথে সুন্দরভাবে আলোচনা করেন। আমরা নেক্সট এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নেক্সট এপিসোডে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যেগুলো আমরা করেছি সেগুলোকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ক্যানভার মাধ্যমে ডিজাইন করবো। ক্যানভা কেন ব্যবহার করছি আমরা? বিষয় হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপের জন্য সবকে ইউজ করে। আর একজন উদ্যোক্তা খুব বিজি মানুষ, তারা কিন্তু পিছনে এত বেশি ইনভেস্টমেন্ট করার সময় নাও থাকতে পারে। তবে এটা কোনো প্রফেশনাল ডিজাইনিং না। প্রফেশনাল ডিজাইনিং এর জন্য ভালো ভালো প্রফেশনাল সফটওয়্যার রয়েছে, তবে প্রফেশনাল এখন অনেকটা হয়েও গেছে। ব্যাপারটা এরকম কেন তারা প্রফেশনাল হয়ে গেছে? কারণ এখন প্রফেশনালিজম ভাবে ক্যামেরার মাধ্যমে করতে, এআই এর মাধ্যমে করতে, সেটা মানুষের আগে বলে মনে হয়। যদি ডিজাইন স্কিলসের মধ্যে প্রকাশ করতে হয় তো ক্যামেরা প্ল্যাটফর্ম কোন প্ল্যাটফর্ম নিয়ে না, ঠিক আছে? আমরা শিখবো ঘরে থেকে